আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। মাসুম মাহবুব। মাসুম ভাই, আপনার জন্য অপেক্ষা করছি। আরিফুল আলম, শেরপুর কামারচর থেকে। ভাই, সবাইকে ধন্যবাদ জানাই। মনির নাটোর থেকে। জি। পিন্টু মিস্ত্রি নাকি? সবুজ পাবনা থেকে। দিনাজপুর থেকে মালেক কি? হাতিয়া থেকে শাহাবুদ্দিন। দর্শক, আপনারা কি শুনতে এবং দেখতে পাচ্ছেন ক্লিয়ার? কাতার থেকে আজিজ ভাই, দুবাই থেকে দেখছেন, ইতালি থেকে মিল্টন, নাগেশ্বরী কুড়িগ্রাম। জি, আমি আপনাদের মোটামুটি নাম দেখতে পেয়েছি কমেন্টে অনেকেরই। আমাকে একজন বলছেন যে আপনি কোন সময়টাতে লাইভ করেন একটু জানাবেন। আসলে এটা নির্ধারিত একদম চূড়ান্তভাবে বলা কঠিন, কারণ হাতে ব্রেকিং খবর আসার সঙ্গে সঙ্গে চেষ্টা করি আপনাদের দেবার জন্য। তারপরও একটা সম্ভাব্য সময় আপনাদের জানিয়ে দিই, সেটা সকাল 10টা থেকে 11টার মধ্যে একবার লাইভে আসার চেষ্টা করি, বা সকাল 10টা থেকে 12টার মধ্যে একবার আসি। আবার বিকেল 5টা থেকে সন্ধ্যা 7টা এর মধ্যে একবার, হয়তো বিকেলের আগে একবার, মানে সন্ধ্যার আগে একবার, অথবা সন্ধ্যার পরে 7টা থেকে 7:30, রাত 11টা থেকে 12টার মধ্যে একবার। এটা হলো সাধারণত আমার সময়টা। যখন 3টা করে বা 4টা করে বুলেটিন দিই, টাইমটা একটু পরিবর্তন হয়। দর্শক, চলেন আমরা আজকে অনেকগুলো গুরুত্বপূর্ণ খবর দেব আপনাদেরকে, যেই গুরুত্বপূর্ণ খবরটি গত 72 ঘন্টা ধরে পৃথিবীকে কাঁপিয়ে তুলছে। কালকে আমি আপনাদের একটি খবর দিয়েছিলাম যে আমেরিকা তার পাইলট উদ্ধারে নয়, বরং ইরানের নিউক্লিয়ার চুরি করতে এসেছিল বলেছিলাম। কিছু দর্শক একটু খুঁচিয়ে আমাকে মানে কমেন্ট করেছিলেন যে ভাই, সমস্ত গণমাধ্যম বলছে পাইলট উদ্ধারে আসছে, আর আপনি বলছেন যে নিউক্লিয়ার চুরি বা নিউক্লিয়ার প্ল্যান্ট ধ্বংস, একটু বেশি বলেছেন না? কয়েকজন দর্শক দেখলাম, অধিকাংশই আমার মতামতের সাথে সম্মত ছিল, কিন্তু কিছু দর্শক খুঁচিয়েছে। তারা কি আমাকে ভালোবাসেন নাকি ঈর্ষান্বিত আমি জানি না, বাট ভালোবাসেন আমি ধারণা করছি, এই প্রশ্নটা আমাকে করেছিলেন। তো আমি অপেক্ষা ছিলাম সেই সব দর্শকদের উত্তরটা দেবার জন্য। আজকে উত্তরটা দেই। আজকে ইরানের পারমাণবিক প্রকল্পের যিনি চিফ, তার বক্তব্য শুনেছেন? একটু ইরানি গণমাধ্যম চেক করবেন, করলে শুনবেন। ঠিক আমি গতকালকের রাতে যে বক্তব্যগুলো লাইভে দিয়েছিলাম, আজকে ইরানের গণমাধ্যম তার সরকারি উচ্চপদস্থ ব্যক্তিদের বক্তব্যটি প্রচার করেছে। সেখানে পুরো আমার বক্তব্যের সাথে মিলে গেছে। দীর্ঘদিন তো আপনাদেরকে আন্তর্জাতিক খবর দেই, এটা নিয়ে অনেক স্টাডি করি, 2-3টা পত্রিকা পড়ে নিউজ দেওয়ার চেষ্টা করি না, বা কারোটা কপি করি না। প্রতিদিন 40টা 50টা গণমাধ্যম চেক করি, একদম নিম্নে পক্ষে হলো 20টা চেক করি, করে আপনাদেরকে এই তথ্যগুলো দেওয়ার চেষ্টা করি। সেখান থেকে নিজের তথ্যগুলো গুছাই আগে, যে কোনটা থেকে কোনটা হতে পারে, কিছু পূর্বের উল্লেখিত অভিজ্ঞতাকেও কাজে লাগানোর চেষ্টা করি। দর্শক, কথাটা শুরুতে বললাম যারা এই কমেন্টগুলো করেন তাদের উত্তর দেবার জন্য, কিন্তু আপনারা আসছেন যারা লাইভে, আজকে খবর শোনার অপেক্ষায় আছেন। চলেন আমরা আপনাদের জন্য সেই খবরে ফিরে যাচ্ছি। মূল জায়গাটা হলো যে ক্রমান্বয়ে তথ্যগুলো চেঞ্জ হচ্ছে। প্রথমে বলা হয়েছিল আমেরিকার পক্ষ থেকে যে তারা একটা বা দুটো বিমান পাঠিয়েছে পাইলট উদ্ধারে, C-130 বা একটা ড্রোন, এরকম না বিষয়টা। আমি গত রাতে বলেছি না যে 1.5 ডজনের মতো, এখন শোনা যাচ্ছে যে 1.5 ডজন কি, প্রায় 1.5 ডজনের বা একটু বেশি, প্রায় 20 থেকে 15 থেকে 20টি মার্কিন এয়ারক্রাফট এসেছিল ইরানে। বলা হচ্ছে যে, আমি কাল রাতে আপনাদের বলেছিলাম যে 4 থেকে 500 হবে, এটাও কিছু সূত্রের খবর থেকে। আজকে ইরান বলছে প্রায় 1000-এর মতো কমান্ডো বাহিনী এসছে, 1000-এর মতো কমান্ডো বাহিনী। তো 1000 কমান্ডো বাহিনীকে বহন করতে কতগুলো বিমান লেগেছে চিন্তা করেন একবার। একটা সূত্রের খবর থেকে বলি, ইরান যেটি দাবি করছে আজকে, তারা 1 ডজন মার্কিন এয়ারক্রাফট ধ্বংস করেছে। 1 ডজন। হিসেব চান? ইরান হিসাব দিয়ে দিয়েছে। C-130 2টো, ব্ল্যাক হক হেলিকপ্টার 4টি, কয়টি হলো? 6টি। ড্রোন 2টো, কয়টি হলো? 8টি। তারপর আছে আরেকটি বিমান, এটাকে নামটা ভুলে গেছি, সেখানে রয়েছে আরো 4টি বিমান। মোট 12টি মার্কিন এয়ারক্রাফট, আকাশযান ধ্বংস করেছে ইরান। একটা প্রশ্ন করেন, এই 12টি এয়ারক্রাফটে
একটা মানুষ ছিল না, এরা কোথায় গেছে, এরা ফিরে গেছে কিভাবে? এখন বলবেন যে মাসুম ভাই এই তথ্য পেলেন কি করে? ইরানের টেলিভিশনগুলো রীতিমতো দেখাচ্ছে যেই জায়গাটায় ইরান অ্যাটাক করেছে সেখানে ধ্বংসস্তূপ বানিয়ে ফেলেছে মার্কিন এয়ারক্রাফটের। আপনারা সেই দৃশ্য দেখলে বুঝবেন যে কি পরিমাণ এয়ারক্রাফট ধ্বংস করেছে। আমি তো সেই ফুটেজ দেখেছি। অর্থাৎ আমেরিকা কালকে যে স্থানটিতে এসে ইরানের সাথে লড়াই করেছে সেখানে আমেরিকা বলছে তাদের কোনো সেনা নিহত হয়নি, আর ইরান বলছে তাদের 12টি এয়ারক্রাফট ধ্বংস করেছে। তাহলে মানুষের সংখ্যাটা আপনারা অনুমান করেন। এবং ইতিমধ্যে সেখানে অনেক মানুষের প্রাণহানির তথ্য পাওয়া যাচ্ছে, কারণ আগুনে পুড়ে সব, ওখানে তো বিমান মালিকই ফুয়েল ভর্তি থাকে, ব্লাস্ট হওয়া বা হিট করলে তো আগুন ধরে যায়। তো ওখানে যারা ছিল সব পুড়ে কয়লা হয়ে গেছে, আর যারা পেরেছেন কোনো রকম জীবন নিয়ে পালিয়েছেন। এখন প্রশ্ন আসতে পারে মার্কিন পাইলটের কি খবর? নতুন যে তথ্য আসছে সেখানে বলা হচ্ছে আদৌ সেখানে পাইলট ছিল কি ছিল না এটা নিয়ে প্রশ্ন উঠে গেছে। আচ্ছা, আমেরিকা যে দুজন পাইলটের উদ্ধারের দাবি করলো, প্রথমে একজনকে সাগর থেকে তুলে নেওয়া হলো আর পরে একজন পার্বত্য অঞ্চল থেকে তুলে নেওয়া হলো, দুটো অভিযানে। এই দুজনের কারো ছবি কি আমেরিকা দেখিয়েছে এই পর্যন্ত? বা সিএনএন, বিবিসি, রয়টার্স, এপি, ফক্স, ওয়াল স্ট্রিট জার্নাল, নিউ ইয়র্ক টাইমস কেউ দেখিয়েছে ছবি? দেখায়নি। যে দুজন পাইলটের কথা বলা হচ্ছে, এই পাইলট দুজনের সন্ধান কি আমেরিকা আদৌ পেয়েছে? তারা কি বেঁচে আছে? কোথায় তারা? একজনেরও ছবি এখনো দেখায়নি, আমার চোখে পড়েনি। যদি আমার ভুল হয় আমাকে আপনারা বলে দিবেন যে হ্যাঁ দেখানো হয়েছে। প্রথম কথা, আমেরিকা যে পাইলটের উদ্ধারের জন্য ইরানে এসে লড়াইটা করলো, সে পাইলট কোথায়? আদৌ কি আমেরিকা নিয়ে গেছে নাকি সেখানে সে মরে গেছে অনেক আগেই? এই প্রত্যেকটা প্রশ্নের উত্তর কি বলে জানেন? প্রত্যেকটা প্রশ্নের উত্তর বলে আমেরিকা পাইলটের জন্য এখানে আসে নাই। আমেরিকা পাইলটের নাম করে নিউক্লিয়ার প্রজেক্ট ধ্বংস কিংবা নিউক্লিয়ার বা ইউরেনিয়াম চুরির জন্য এসছে। আমি বলছিলাম গত রাতে, আজকে ইরানের পারমাণবিক প্রকল্পের যিনি প্রধান তিনি বলেছেন, তিনি বলছেন যে স্থানটা ইস্পাহানের যে স্থানটাতে ইরানের সাথে আমেরিকার ব্যাপক গোলাগুলি হয়েছে বা লড়াই হয়েছে, তার থেকে প্রায় 100 কিলোমিটারের মধ্যেই হলো ইরানের পারমাণবিক প্রকল্প। এবং একজন পাইলটের জন্য কমান্ডো বাহিনীরা আসলে সংখ্যা খুব কম আসবে, কারণ অল্প সময়ের মধ্যে সেই পাইলটকে যে জায়গাটা তারা পাবে, যে এই জায়গাটা লোকেশনটা জানবে যে এখানে তিনি আছেন, অল্প সংখ্যক খুব দ্রুততার সাথে তাকে নিয়ে চলে যাবে। তাকে 800, 1000 বা আরো বেশি সেনা বা কমান্ডো নিয়ে উদ্ধারে আসবে না। একজন ব্যক্তির জন্য এতগুলো ব্যক্তির জীবন হুমকিতে ফেলবে না, পৃথিবীর কেউ ফেলবে না। তার মানে এই অধিক সংখ্যক কমান্ডো বাহিনীকে ইস্পাহানের কাছাকাছি নামানোর অর্থ হলো তাদের টার্গেট ছিল ইরানের নিউক্লিয়ার সাইট, যেটা ইস্পাহান নিউক্লিয়ার প্রজেক্ট যেটাকে বলা হয়। আমি কাল রাতে যেটা বললাম, আজকে ইরানের সেই পারমাণবিক প্রকল্পের প্রধান তিনি এই বিষয়টি জানিয়েছেন পৃথিবীর গণমাধ্যমকে। তিনি বলছেন ইরান তার শত্রুকে মোকাবেলা করতে শুধু অস্ত্র নয়, বুদ্ধিকেও ব্যবহার করে। যখন মার্কিনীরা রাত 2টোর দিকে ইরান দেখলো একের পর এক মার্কিন এয়ারক্রাফট ইরানে ঢুকছে, তখন তারা কয়েকটি ফ্রন্টে সতর্ক ছিল। খেয়াল করবেন, একটি নয়। তারা বুঝতে পেরেছে যে আমেরিকা তার পাইলটের সন্ধানে আসবে। এখন দুটো বিষয়, যদি এই পাইলট ইরানের হাতে ধরা পড়ে যায় তাহলে এই খবরটি ইরানের কাছে বা আমেরিকার কাছে থাকতেও পারে, নাও থাকতে পারে। আবার যদি এই পাইলট ইরানের কাছে ধরা পড়ে যায় তাহলে আমেরিকা যে স্থানটিতে অভিযান চালাতে এসছে, ইরান সেখানে শুধু পাল্টা না আক্রমণ করবে, পাল্টা তো করবে আমেরিকা। অর্থাৎ ইরান যে শক্তিমত্তা প্রদর্শন করেছে ওই অঞ্চলটিতে, ইরানের কাছে তথ্য ছিল এই বিশাল সংখ্যক এয়ারক্রাফট আসার পেছনে মূল কারণ ছিল আমেরিকার নিউক্লিয়ার বা ইউরেনিয়াম নীতি এসছে। মিস্টার ট্রাম্প তার সামরিক বাহিনীর যে নতুন চিফ সেনাপ্রধান তাকে একটি কথা বলেছেন যে আমার একটি ফেস সেভিং দরকার, আর সেটি হলো ইরানের ইউরেনিয়াম। যদি এই যুদ্ধে আমি ইউরেনিয়াম হাতিয়ে নিতে পারি, এই যুদ্ধ আমি শেষ করে দেব এবং বিশ্বকে বলবো আমি ইউরেনিয়াম নিয়ে গেছি, ইরানের খেলা শেষ। ট্রাম্প এই যুদ্ধে
ইরানের সাথে মুখোমুখি মানে সংঘর্ষ করে কতটুকু টিকতে পারবেন এটা নিয়ে সেনাবাহিনীর ভেতর থেকে যেহেতু প্রশ্ন আসছে, ট্রাম্পও বুঝতে পারছেন তিনি খার্ক আইল্যান্ডে তার বাহিনীকে নামিয়ে দিয়ে ফেরত নিতে পারবেন কিনা জীবিত, এটা নিয়েও তার মধ্যে প্রশ্ন আছে। তাই তিনি নানান রকম হুমকি ধমকির মাঝেই চেয়েছিলেন হঠাৎ করে একটা ভিন্ন ইস্যুর মধ্যে অন্য ইস্যু তুলে কাজ করবেন। যেমন পাইলট উদ্ধারের নামে তিনি ফার্ম কেটে আসবেন, বলবেন, ধরুন আমি ঢাকার একটা উদাহরণ দিয়ে বলি, তিনি পাইলট উদ্ধারের নামে গাজীপুরে আসার কথা, তিনি গাজীপুরে না এসে তিনি এসছেন কোথায়? যাত্রাবাড়িতে। কারণ যাত্রাবাড়ির পাশেই আমাদের পদ্মা সেতু, ধরেন পদ্মা সেতুটা ইউরেনিয়াম, কি বলে, নিউক্লিয়ার সাইট। এখান থেকেই ইরান বুঝে গেছে তাদের উদ্দেশ্যটা কি। ইরান মার্কিন এই বিশাল কমান্ডো বাহিনীকে শেষ পর্যন্ত লড়াই করে ইউরেনিয়ামের চুরির যে পথ, মানে কি বলে স্পান, এই পথ আটকে দিয়েছে। একদিকে তারা যেই অঞ্চলে পাইলট উদ্ধারের কাজটি করছে সেটা প্রায় 15 কিলোমিটার দূর, যেখানে বিমান ক্র্যাশ হয়েছে তার থেকে 15 কিলোমিটার দূর। তার মানে এটা একটা সন্দেহের সৃষ্টি করেছে যে পাইলট পড়ছে এখানে, 15 কিলোমিটার দূরে কেন আমেরিকা গেছে। দ্বিতীয় ইস্যুটি হলো, ইরান বুঝতে পেরেছে তাদের উদ্দেশ্য ভিন্ন। এই ভিন্ন উদ্দেশ্য বুঝে ইরান নিজেও সাজিয়েছে কয়েকটা ছক, যে আমেরিকা যদি পাইলট উদ্ধার করতে আসে তাহলে আমাদের এই টিমটি কাজ করবে এইভাবে। যদি আমেরিকার ভিন্ন উদ্দেশ্য হয় যে তারা 1000 কমান্ডো নেমে যাবে, ওই জায়গাটাকে দখলে নিয়ে আরো কয়েক হাজার কমান্ডো নামাবে, তাহলে প্ল্যান বি সেখানে কাজ করবে, যে কমান্ডো বাহিনী থেকে উড়িয়ে দেবে সবগুলোকে, যত পারে মিসাইল ডিজাইল মেরে যা করা লাগে, ড্রোন মেরে যা করা লাগে করবে। যদি আমেরিকা সেখান থেকে নিউক্লিয়ার সাইডের দিকে মুভ করে, তাহলে প্ল্যান সি যে ডিপার্টমেন্ট আছে তারা কাজ করবে। তো এইভাবে মূলত ইরান আমেরিকাকে ঠেকিয়ে দিয়েছে সে গভীর রাতে। বলা হচ্ছে ইরানের আক্রমণে প্রচুর সংখ্যক ট্রাম্প বাহিনী ওপারে চলে গেছে। 12টি এয়ারক্রাফটের মানুষ কত হতে পারে কল্পনা করেন। এখন এই লড়াই শেষে ট্রাম্প বুঝে গেছেন তিনি পরাজিত হয়ে গেছেন, তিনি আর পৃথিবীকে কিছু বলতে পারছেন না। কারণ আমেরিকা জাতি বলছে আমাদের কই সেই পাইলট, দেখাও তুমি, দেখাও তুমি, দেখাতে পারছে না। 2 নম্বর খবর, ট্রাম্প মঙ্গলবার ব্যাপক অ্যাটাক করবে ঘোষণা দিয়েছে, এবং এই অ্যাটাকের মধ্যে থাকছে কি, ইরানের সকল পাওয়ার প্ল্যান্ট, পানি শোধনাগার, তাদের সকল গুরুত্বপূর্ণ সরকারি স্থান, গুরুত্বপূর্ণ মানে কি, সবচেয়ে গুরুত্বপূর্ণ বা সংবেদনশীল কৌশলগত যে স্থানগুলো সামরিক বা বেসামরিক যেটাই হোক সেগুলো ধ্বংস করবে। ইতিমধ্যে ট্রাম্পের সুর পরিবর্তন হয়ে গেছে। কি, তিনি ইরানের কাছে 45 দিনের যুদ্ধবিরতি প্রার্থনা করেছে, নট দাবি, প্রার্থনা করেছে। আমেরিকার প্রেসিডেন্ট ইরানকে বলছে আমাদেরকে 45 দিনের যুদ্ধবিরতি দাও। প্রশ্ন করেন তো, গত কদিন আগে যখন ইরানের দুটো বিমান ক্র্যাশ করলো, ইরান হিট করে ধ্বংস করলো, তখন ট্রাম্প 48 ঘন্টার যুদ্ধবিরতি চেয়েছে, ইরান দেয়নি। এবার সেই ট্রাম্প 45 দিন, ঘন্টা না দিন, যুদ্ধবিরতি চাচ্ছে কার কাছে? ইরানের কাছে। তার মানে ইরান যে কথাটি বলেছিল যুদ্ধের প্রথম দিনেই, যে আমেরিকা যুদ্ধ শুরু করবে আর ইরান শেষ করবে, ইরান তার সেই কথার উপর এখনো অটুট আছে। ট্রাম্প এখন 45 দিনের যুদ্ধবিরতি চায়, তারপর আলোচনার মাধ্যমে স্থায়ী যুদ্ধবিরতি। ট্রাম্প, তুমি ইরানের সাথে জীবনে লড়বা না, এটা জেনে গেছি আমরা। কারণ কি, তুমি বুঝে গেছো ইরানের শক্তি কোথায়। ইরান তার শক্তিকে গোপন রেখেছিল, এই লড়াইতে সেটা প্রকাশ করেছে। একটা প্রকাশ বলি, আমেরিকার প্রথম F-35 যে যুদ্ধ বিমান কেউ ভূপাতিত করতে আজও পারেনি, মার্কিন যুক্তরাষ্ট্রের সবচেয়ে পাওয়ারফুল যে যুদ্ধ বিমান 5ম প্রজন্মের, ইরান এটি ধ্বংস করেছে। ইরান দুটো, একটি নয়, দুটোই ইরান দাবি করেছে। প্রমাণিত হয়েছে একটি বা দুটির প্রমাণ হয়তো ইরান পরবর্তী দেখিয়েছে। কিভাবে সম্ভব? এতগুলো এয়ারক্রাফট, এতগুলো স্টিলথ প্রযুক্তির বিমান কিভাবে ধ্বংস করলো? ইরান বলছে তারা নতুন একটি আকাশ প্রতিরক্ষা সিস্টেম ইতিমধ্যে লঞ্চ করেছে, এবং সেটি দিয়ে তারা F-35 ফালিয়েছে। সেটি দিয়ে তারা বেশ কিছু ড্রোন, MQ-9 ড্রোন ভূপাতিত করেছে। এটি দিয়ে তারা F-15 বিমানও ভূপাতিত করেছে। অর্থাৎ ইরানের সমরাস্ত্রে নতুন করে যুক্ত হয়েছে একটি আধুনিক এবং ভয়ঙ্কর আকাশ প্রতিরক্ষা সিস্টেম, যেটি F-35 ফেলে দিয়েছে। এবার বোঝেন
ইরানের প্রতিরক্ষা এই যুদ্ধের মধ্যে ইরান আপডেট করে ফেলেছে এবং তার হাতে পৌঁছে গেছে। তার মানে আগামী দিন আমেরিকা এবং ইসরায়েলের জন্য টেনশন হবে আমেরিকার ইরানের এই জমিন, কারণ কোথায় বসে থাকবে এই প্রতিরক্ষা ব্যবস্থা, কোত্থেকে হিট করবে তারা এখন বুঝতে পারছে না। এতদিন তারা ইরানে ঢুকতো, অ্যাটাক করতো, আরামসে চলে যেত। এখন তারা আরামসে যেতে পারবে না। এখন ইরান তার আকাশকে নিরাপদ রাখার জন্য শত্রুকে কঠিন শিক্ষা দিতে প্রস্তুতি নিয়ে গেছে। দর্শক, শেষ যে খবরটি দিয়ে শেষ করতে চাই সেটি হলো ইরান আমেরিকার ৪৫ দিনের যুদ্ধবিরতি সরাসরি নাকচ করে দিয়েছে। বলছে কোনোভাবে সম্ভব না যদি আমাদের শর্ত মেনে আসো, কারণ ওরা জানে ৪৫ দিনের মধ্যে নিজেকে নতুন করে সংস্কার করে নিজের কি বলবো যে দুর্বলতাগুলো ঘাটতিগুলো দূর করে যেগুলো ধ্বংস হয়েছে সেগুলোকে আবার রিমেক করে আবারও তারা আক্রমণ করবে। কারণ এটা আমেরিকার জন্য পরাজয়, লজ্জা। এই লজ্জা আমেরিকাকে ঢাকতে হবে আরেকটি আক্রমণের বিজয়ের মধ্য দিয়ে। তো ইরান বলছে হরমুজ থেকে চলে যাও, ইউরোপ থেকে কি বলে গালফ থেকে চলে যাও, আমার ক্ষতিপূরণ দিয়ে যাও, আমার নিষেধাজ্ঞা তুলে দিয়ে যাও। আর ইরান বলছে পৃথিবী আগের জায়গায় ফিরে যাবে না, সময়ও যেমন আগের জায়গায় ফিরে যায় না। ইরানও তার আগের সিদ্ধান্ত আর থাকবে না। ইরানের এখন নতুন সিদ্ধান্ত, হরমুজ প্রণালীতে টোল দিতেই হবে। ইতিমধ্যে ইউরোপের বহু দেশ হরমুজে টোল দিয়ে তাদের জাহাজ আনা নেওয়া শুরু করে দিয়েছে। আমেরিকার কপালে পুরোটাই ভাঁজ পড়ে গেছে। তার মানে ইউরোপের বিভিন্ন দেশ ইরানকে বলছে, ইরানের পক্ষে কথা বলছে, ইরানের সুরে কথা বলছে, আমেরিকার বিরুদ্ধে দাঁড়িয়ে গেছে ইরানের এই নতুন প্রজন্মের নিউক্লিয়ার, হরমুজ নিউক্লিয়ার ব্যবহারের কারণে। কারণ ইউরোপ পুরো অকেজো হয়ে যাচ্ছে, লকডাউন হয়ে যাচ্ছে জ্বালানি অভাবে, তাদের শিল্প কারখানা বন্ধ হওয়ার পথে। তো তারা বুঝতে পারছে আমেরিকা ইরানকে কিচ্ছু করতে পারবে না, এবং তারা বুঝতে পারছে হরমুজ ইরানের মূল ট্রাম্প কার্ড। আমেরিকা চেষ্টা করে কিছু করতে পারবে না, হরমুজে 2 মিনিট টিকে থাকতে পারবে না আমেরিকা। এখন পর্যন্ত আমেরিকা তার সকল চেষ্টা করে ব্যর্থ হয়েছে। 3টি রণতরী তারা এয়ারক্রাফট ক্যারিয়ার আনছে, আব্রাহাম লিঙ্কন, তারপর কি বলে জর্জ ওয়াশিংটন, জর্জ ডব্লিউ বুশ, তারপরে এনেছে কি তারা জেরার্ড ফোর্ড, যেটাকে আমরা বলি আর্টফোর্ড, সেটিও পালিয়েছে। হরমুজের ধারে কাছে আসতে পারে না 3টা পৃথিবীর সবচেয়ে বড় এয়ারক্রাফট ক্যারিয়ার নিয়ে। তো পশ্চিমারা বুঝছে না, যে ইউরোপীয়রা তো খুব ভালো করে বুঝছে যে আমেরিকা এখানে আওয়াজ দিতে আসছে, কাজের কাজ কিছু করতে পারবে না, ইরান খেয়ে ফেলবে। কারণ মাটির নিচে ইরান মাইন পুঁতে রাখছে কেন? এখন ইরানের চ্যালেঞ্জ কতটুকু গ্রহণ করবে আমেরিকা, যে তারা খার্ক আইল্যান্ডে নামবে কিনা শেষ পর্যন্ত। আগামী মঙ্গলবার, মানে মঙ্গলবারটি হলো এখন মূল টার্নিং পয়েন্ট, যে মঙ্গলবারে ট্রাম্প কি করতে যাচ্ছে ইরানে। কারণ ইরান বলে দিয়েছে যে আমার ভূখণ্ডে আক্রমণ হলে আমি ইসরায়েল আর গালফের কিচ্ছু রাখবো না, সব ছাতু বানায় ফেলবো। এখন তুমি সিদ্ধান্ত নাও, তুমি কি করবা। এই অবস্থা দাঁড়িয়ে আছে এখন ইরান আর আমেরিকা। দর্শক, আমরা শান্তির পক্ষে, আমরা যুদ্ধ চাই না। আবারও বলছি, আমরা যুদ্ধের পক্ষে নই, আমরা শান্তির পক্ষে। আমরা চাই যুদ্ধ বন্ধ হোক। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।